করি। ফ্রিকশন ক্লাস 8-এ পড়েছি। এর কতগুলো ধর্ম আছে, সেই ধর্ম দেখো এখানে লেখা আছে পরপর। আর একটু দেখলে ম্যাগনিফাই করে নিতে পারি আমরা, আমাদের সুবিধা হবে, তোমার স্ক্রিনেও দেখতে সুবিধা হবে। প্রথমে হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স আপ টু এ সার্টেন লিমিট। এই যে কথাগুলো লেখা আছে এটা নয়, আর আগে আগে ফিচার্সগুলো দেখে নিই, তারপর কোন কথাটা কেন লিখছি সেইটা আলোচনা করব। একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত স্বনিয়ন্ত্রণকারী বল, ইট অলওয়েজ অপোজিস দ্য মোশন, গতির অভিমুখে সবসময় বাধা সৃষ্টি করে। ইট ইজ ডাইরেক্টেড প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন, লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতি হয়। ইট ডাজ নট ডিপেন্ড আপন দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট, স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। এই চারটে জিনিস। প্রথম হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। সেলফ অ্যাডজাস্টিং ফোর্স আপ টু এ সার্টেন লিমিট, লিমিটের কথাটা আপাতত বাদ রাখি। সেলফ অ্যাডজাস্টিং ফোর্স কেন? ধরা যাক একটা বাক্স মাটিতে রাখা আছে, সেই বাক্সটা তুমি ঠেলছো। তুমি প্রথমে ধরা যাক 100 ডাইন ফোর্স তার উপর অ্যাপ্লাই করলে বাক্সটা নড়লো না। তাহলে বাক্সটা যে নড়লো না, তাহলে নিশ্চয়ই বাক্সটা নিজের যে কোনোভাবেই হোক নিজের মধ্যে ঠিক বিপরীত দিকে আর একটা 100 ডাইন ফোর্স সে তৈরি করতে পেরেছে। তাই জন্যেই তোমার দেওয়া 100 ডাইন ফোর্সটা অকৃতকার্য হচ্ছে, অর্থাৎ তোমার দেওয়া 100 ডাইন ফোর্সে বাক্সটা নড়ছে না। অর্থাৎ বিপরীত অভিমুখেও নিশ্চয়ই 100 ডাইন ফোর্স কাজ করছে, এবং সেই 100 ডাইন ফোর্সটা কি জন্য কাজ করছে? না ঘর্ষণের জন্যে। তুমি এবার 100-এর জায়গায় 200 ডাইন দিলে, তাও দেখলে বস্তুটা বাক্সটা নড়লো না। তাহলে তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো যে তুমি নিশ্চয়ই ফোর্সটা যে বাড়াবে সেটা তো আগে বাক্সকে শিখিয়ে দাওনি, এর পরের বার আমি ডবল ফোর্স দেবো। বাক্সটা কিন্তু নিজেই নিজের ঘর্ষণ বলটা ঠিক 200 ডাইন উল্টো ডিরেকশনে তৈরি করে ফেলেছে। তাহলে যেখানে যে বলটা তৈরি হচ্ছে নিজে নিয়ন্ত্রণ করছে নিজেকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমার কথাটা আসছি পরে, কিন্তু নিজের যে মানটা যখন তুমি বাইরে থেকে বল প্রয়োগ করছো কম, তখন ওর মানটা কম। আবার যখন বাইরে থেকে প্রয়োগ করছো বল বেশি, তখন ওর মানটা অটোমেটিক্যালি আপনি বেড়ে যাচ্ছে। তাহলে এই ধরনের ফোর্সকে আমরা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বলছি। আমি তো আর ওকে শিখিয়ে দিচ্ছি না যে এবার ফ্রিকশন ফোর্সটা বাড়িয়ে নাও বা কমিয়ে নাও, এটা শিখিয়ে দিচ্ছি না। ও নিজেই নিজের ফোর্সটাকে অ্যাডজাস্ট করতে পারছে। তাহলে তোমার এই ক্ষেত্রে এই ধরনের বলকে আমরা স্বনিয়ন্ত্রণকারী বল বলি। আচ্ছা, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত লিখেছি কেন না? ধরো তুমি 200 ডাইন ফোর্স দিয়েছো, বাক্সটা নড়েনি, 300 ডাইনে নড়েনি, 400 ডাইনে নড়েনি, 499 ডাইন অব্দি নড়েনি, 500 ডাইনে নড়তে শুরু করছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা দাঁড়াচ্ছে যে 500 ডাইন পর্যন্ত ও নিজের মানটাকে সেলফ অ্যাডজাস্ট করতে পারছিল, স্বনিয়ন্ত্রণ করতে পারছিল। কিন্তু যেই 500 ডাইনে পৌঁছে গেলাম, তখন কিন্তু বস্তুটা যেই মুহূর্তে মানে 499 ডাইন পর্যন্ত। হ্যাঁ, 499টা আমি এই উদাহরণটা দিচ্ছি শুধুমাত্র তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। 499 মানে 499 হয়তো নয়, 499.9ও হতে পারে, 499.99ও হতে পারে। মানে আমি জাস্ট একটা ম্যাথমেটিক্যাল ফিগার বলছি যাতে বুঝতে সুবিধা হয়। তো 500 ডাইন যেই হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ও নড়বার উপক্রম করছে। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো হচ্ছে যে ও 499 ডাইন অবধি নিজেকে কন্ট্রোল করতে পেরেছিল, সেলফ অ্যাডজাস্ট করতে পেরেছিল, তারপরে আর কিন্তু পারলো না। তার মানে লিমিট আপ টু এ সার্টেন লিমিট কথাটা কেন ব্যবহার করেছি সেটা তাহলে পরিষ্কার হলো। 2 নম্বর কথা, ইট অলওয়েজ অপোজিস দ্য মোশন। ঠিক বাক্সটাকে আমি পূর্ব থেকে পশ্চিমে ঠেললে
ফ্রিকশনাল ফোর্স পশ্চিম থেকে পূর্বে কাজ করবে, বা পশ্চিম থেকে পূর্বে যদি বাক্সটাকে ঠেলি, উল্টো ডিরেকশনে যদি বাক্সটাকে ঠেলি, তখন পূর্ব থেকে পশ্চিমে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। অর্থাৎ আমি যেদিকে নড়াতে চাইব কোনো একটা বস্তুকে, ঘর্ষণ বল অটোমেটিক্যালি তার নিজের ডিরেকশনও চেঞ্জ করে ফেলবে, এবং যেদিকে গতি তার গতি বিপরীতে কাজ করবে এবং গতিকে বাধা দেবে। এমন নয় যে তোমার পূর্ব থেকে পশ্চিমে যখন ঠেলছিলাম তখন বাধা দিচ্ছিল, পশ্চিম থেকে পূর্বে ঠেললাম বাধা কমে গেল, এটা নয়। কিন্তু ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন। এইটা ম্যাথামেটিক্যাল, এই ম্যাথামেটিক্যাল পার্টটা আমরা এরপরে নিশ্চয়ই করা আছে, সেটা আসছি, সেটা কোথায় করা আছে। অর্থাৎ এই বস্তুটার উপর বল প্রয়োগ করা হচ্ছে এফ, এর ঘর্ষণ বল হচ্ছে এফ ড্যাশ, আর এইটা হচ্ছে নর্মাল রিয়াকশন আর। নাও হোয়াট ইজ নর্মাল রিয়াকশন? বাংলায় বলা হয় লম্ব প্রতিক্রিয়া। লম্ব প্রতিক্রিয়া কথাটার মানে হচ্ছে কোনো একটা তলের সঙ্গে কোনো একটা প্রতিক্রিয়া বল যখন লম্বভাবে কাজ করে, সেই প্রতিক্রিয়া বলটাকে লম্ব প্রতিক্রিয়া বলা হয়। অর্থাৎ এই তলের উপর বস্তুটা রাখা আছে, দেখো এটা একটা অনুভূমিক তল, এর সঙ্গে লম্ব প্রতিক্রিয়া এই তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। আবার এই পাশের ছবিটা দেখো, তলটা আনত তল, সেখানে বস্তুটা এরমভাবে হেলে আছে, সেখানে লম্ব প্রতিক্রিয়া কিন্তু এই তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে লম্ব প্রতিক্রিয়া বলটা। হ্যাঁ, এই লম্ব প্রতিক্রিয়া বলের সঙ্গে ঘর্ষণ বলটা সমানুপাতিক হয়। শুধু ঘর্ষণ বল বলা উচিত নয়, সীমাস্থ ঘর্ষণ বল। সীমাস্থ ঘর্ষণ বল মানে কি? নাও হোয়াট ইজ লিমিটিং ফ্রিকশনাল ফোর্স বা সীমাস্থ ঘর্ষণ বল? সীমাস্থ ঘর্ষণ বল হচ্ছে ওই তোমায় যে একটু আগে উদাহরণটা দিচ্ছিলাম, যে 100 ডাইন বল দিলাম, 200 ডাইন দিলাম, 300, 400, 500, এই যে বল আস্তে আস্তে বাড়াচ্ছিলাম বাক্সটার উপর, তখন 499 অবধি বস্তুটা একদম নড়েইনি। 500-তে বস্তুটা জাস্ট নড়বার উপক্রম করছে। এবার 500-র বেশি যেই দেব, বস্তুটা পুরোপুরি নড়ে যাবে। তাহলে 500 ডাইন বলটাকে আমরা সীমাস্থ ঘর্ষণ বল ভাবতে পারি। অর্থাৎ সেটাই হচ্ছে ঘর্ষণ বলের সীমা, ওর চেয়ে বেশি ঘর্ষণ বল হচ্ছে না। তাহলে এই সীমাস্থ ঘর্ষণ বলটা লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। এফ ড্যাশ হচ্ছে ঘর্ষণ বল, সেটা লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। অর্থাৎ যার ক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া যত বেশি হবে, তার ক্ষেত্রে ঘর্ষণ বল তত বেশি হবে। সহজ ভাষায় বলতে গেলে, যার এই ছবি অনুযায়ী যার ওজন বেশি হবে যত, কারণ এখানে বুঝতেই পারছো আর ইকুয়াল টু এমজি, এমজি তার ওজন, তাহলে আর ইকুয়াল টু এমজি যদি হয়, যা তার ওজন যত বেশি হবে ঘর্ষণ বল তত বেশি হবে। এবং এটা আমাদের প্রত্যেকের একটা প্রতিদিনের যে অভিজ্ঞতা তাতে তাই হয়, যে ঘর্ষণ বল দেখেছি ভারী জিনিসকে টানতে মেঝের উপর। সীমাস্থ ঘর্ষণ বলটা লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক হয়। এবার তুমি প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে ওজনের সঙ্গে সমানুপাতিক হয় বললেই হতো, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক বলার দরকার কি ছিল, তাই তো? এটা একটা ওজন যত বাড়বে ওটাও বাড়বে। হ্যাঁ, ওজন যত বাড়বে লম্ব প্রতিক্রিয়া বাড়বে ঠিকই, কিন্তু তাহলে ওজনের সঙ্গে সমানুপাতিক না লিখে এত কাণ্ড করে লম্ব প্রতিক্রিয়া বলে আর একটা নতুন টার্ম তৈরি করে তার সঙ্গে সমানুপাতিক বলার কারণটা কি? সেইটা বোঝার জন্যই পাশের ছবিটা দেখতে হবে। পাশের ছবিটা দেখো, ওজনটা এমজি, এখানে কিন্তু ওজন আর লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমান নয়। ওজনটাকে আমি দুটো উপাংশে ভাগ করছি। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা। ভেক্টর বিভাজন প্রক্রিয়া যেটা শিখিয়েছিলাম, আর কস থিটা আর সাইন থিটা, সেই রকম অ্যাঙ্গেলটা থিটা অ্যাঙ্গেলটা যেদিকে থাকে সেদিকের কম্পোনেন্টটাকে কস থিটা কম্পোনেন্ট বলে। তাহলে এই
ওজনটাকে দুটো কম্পোনেন্টে ভেঙেছে, একটা হচ্ছে mg cos থিটা, একটা হচ্ছে mg sin থিটা। এইখানে আর কিন্তু mg cos থিটার সঙ্গে সমান, আর কিন্তু mgর সঙ্গে সমান নয়। এবং বুঝতেই পারছো নততলটা যদি আরও খাড়া হতো, থিটার অ্যাঙ্গেলটা যদি আরও ছোট হতো, নততলটা যত খাড়া হবে থিটা অ্যাঙ্গেলটা এই থিটাটা বাড়বে, তাহলে এই থিটাটাও বাড়বে। থিটা অ্যাঙ্গেলটা ছোট নয়, থিটা অ্যাঙ্গেলটা বড় হবে। থিটা অ্যাঙ্গেলটা যত বড় হবে তত তোমার আর এর মানটা কমতে থাকবে, কারণ কসের মানটা দেখো cos 0 ইকুয়াল টু 1, cos 90 ইকুয়াল টু 0। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে কসের ভ্যালুটা 0 থেকে 90 ডিগ্রি বাড়তে বাড়তে যখন যাচ্ছে, তখন যত 90 ডিগ্রির দিকে যাচ্ছে তখন কিন্তু cos থিটার ভ্যালুটা কমতে কমতে যাচ্ছে। তার মানে লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক এই কারণেই বলা হয়েছে যে এখানে ওজন যাই হোক না কেন, এখানে কিন্তু লম্ব প্রতিক্রিয়া ওজনের সমান নয়। এবং ঘটনাচক্রে দেখা যায় যে এই তুমি ধরো হাতের উপর একটা ধরো কোনো একটা বস্তুকে রেখেছো, খুব আমাদের একটা সাধারণ উদাহরণ নিয়ে বোঝবার চেষ্টা করি। ধরো হাতের উপর একটা কোনো বস্তুকে রেখেছো, হাতটাকে এবার হেলাচ্ছ, টিল্ট করছো। এবার টিল্ট করতে করতে একটা অ্যাঙ্গেলে টিল্ট করার পর দেখলে বস্তুটা হেলে যাচ্ছে, মানে গড়াতে শুরু করছে বা নড়তে শুরু করছে। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে অসুবিধে নেই যে বস্তুটার ওজন, হাতটা যখন অনুভূমিক ছিল যা ছিল বস্তুর ওজন, হাতটাকে আমি যখন হেলিয়েছি মানে টিল্ট করেছি, তখনও বস্তুর ওজন একই আছে, পাল্টায়নি কিছু। তাহলে নিশ্চয়ই কি এমন হলো যাতে বস্তুটা চলতে শুরু করলো, ঘর্ষণ বল কমে গেল। কমে যেটা গেল সেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। অর্থাৎ তুমি হাতটাকে যত বেশি হেলাচ্ছ তত থিটাটা বাড়ছে, থিটাটা বাড়ার সঙ্গে সঙ্গে আর এর মানটা, লম্ব প্রতিক্রিয়ার মানটা কমছে, এবং লম্ব প্রতিক্রিয়ার মানটা কমার ফলে কি দাঁড়াচ্ছে না, ওই লম্ব প্রতিক্রিয়ার মানটা কমার ফলে ঘর্ষণ বলটাও কমছে। যদি ওজনের উপরই নির্ভরশীল হতো তাহলে কিন্তু লম্ব প্রতিক্রিয়া কমলো কি বাড়লো তাতে ঘর্ষণ বলের কিছু যায় আসতো না। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার সকালবেলা এইরকম সিগন্যাল থাকে কেন? মানে তোমার কথাগুলো এরকম কেটে কেটে যায়। দিনের বেলা সিগন্যাল তো ভালো থাকা উচিত। হ্যাঁ স্যার বলুন একবার কি বললেন? মানে মাঝে মধ্যে তুমি যে কথাগুলো বলছো সেগুলো খুব মানে সেই মানে মনে হচ্ছে যেন সেই গিটার বাজছে, টিং 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 আওয়াজ হয়, মানে কথা তো বোঝা যায়ই না। বেশ, ঠিক আছে, আমরা 4 নম্বর পয়েন্টে আসি। সেটা হচ্ছে ইট ডাজ নট ডিপেন্ড আপন দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট। এটা স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তা স্পর্শতলের ক্ষেত্রফলের উপর যে নির্ভর করে না, তাহলে সেটা কিভাবে বুঝবো? না একটা এখানে ছবি দেখি আছে কি না। হ্যাঁ, এই যে স্পর্শতলের ক্ষেত্রফল কম, একটা বস্তুকে দাঁড় করিয়ে রেখেছি, সেই বস্তুটাকে শুইয়ে রেখেছি, এখানেও তার ওজন mg কাজ করছে, এখানেও তার ওজন mg কাজ করছে, দুটো ক্ষেত্রেই কিন্তু ঘর্ষণ বল একই হবে। এর ক্ষেত্রে স্পর্শতলটা বেশি বলে ঘর্ষণ বল বেশি হবে, এটা কিন্তু ঘটে না। আচ্ছা, আর এই যে কথাটা বলেছিলাম, এই যে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স আপ টু এ সার্টেন লিমিট, এইটা বোঝার জন্য একটা এক্সাম্পল নিয়েছিলাম। ধরো তুমি একটা বস্তুকে মেঝের উপর রেখেছো, এক্সটার্নাল ফোর্স বাইরে থেকে টানছো ওয়ান ডাইন ফোর্স দিয়ে, বস্তুটা নড়ছে না, নো মোশন লেখা আছে, অর্থাৎ ফ্রিকশন ফোর্সও ওয়ান ডাইন। তুমি বাইরে ফোর্সে টু ডাইন করলে তখনও নো মোশন, টু ডাইন হলো ফ্রিকশনাল ফোর্স, তার মানে নিজে নিজে বেড়ে গেল। এই 4.9 ডাইন অবধি দেখা গেল মানে জাস্ট মুভ করবে করবে মনে হচ্ছে, তাহলে ফ্রিকশনাল ফোর্সও নিশ্চয়ই 4.99। তাহলে এই 4.99টা তখন লিমিটিং ফ্রিকশন বলবো, এটাকে সীমাস্থ ঘর্ষণ বল বলেছি 4.99টা।
এবার যখন 5 টাইম ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে তখন দেখা যাচ্ছে ঘর্ষণ বল একটু সামান্য কমে গেছে, 4.8 টাইম হয়ে গেছে, অর্থাৎ ম্যাক্সিমাম যে ঘর্ষণ বলটা ছিল 4.9 তার থেকে সামান্য কমে গেছে। এবং আমার স্ক্রিন থেকে ডান দিকে 5 টাইম কাজ করছে, স্ক্রিনের বাঁ দিকে 4.8 টাইম কাজ করছে। তাহলে নেট ফোর্স ডান দিকে 5 মাইনাস 4.8 টাইম মানে 0.2 টাইম ফোর্স নিয়ে বস্তুটা অ্যাক্সেলারেশন ঘটবে বা ত্বরণ নিয়ে চলতে থাকবে। এবার প্রশ্ন করতে পারো যে লাস্ট মোমেন্টে একটু স্যার এই বল কমে যাওয়ার কারণটা কি, হঠাৎ করে কমে যাওয়ার কারণ? ওটাই বলছি, ঘর্ষণ বলটা গতীয় অবস্থায় একটু কমে যায়। তার কারণ হচ্ছে যখন কোনো বস্তু গতিশীল অবস্থায় পৌঁছে যায় তখন তার একটা গতিজাড্য কাজ করে, সেই গতিজাড্যটা ঘর্ষণ বলটাকে খানিকটা অতিক্রম করতে সাহায্য করে। অর্থাৎ তুমি একটা মানে সহজ কথা ভাবো, তোমার একটা সাইকেল চালাচ্ছ, যখন সাইকেলটা যখন একদম স্থিরাবস্থায় আছে, প্রথম যখন সাইকেলের প্যাডেলে চাপ দাও গায়ের জোরটা বেশি লাগে, না সাইকেলটা যখন গতিশীল অবস্থায় থাকে তখন গায়ের জোরটা বেশি লাগে, পায়ের জোরটা যখন স্থিরাবস্থায় থাকে। সুতরাং ঘর্ষণ বলটা মানে যখন গতিশীল হয়ে গেল বস্তুটা, তার গতিজাড্য বা গতিশক্তি ওই বাধা বলটাকে কিছুটা হলেও অতিক্রম করতে সাহায্য করে, ফলে আমাদের এফেক্টিভ ঘর্ষণ বলটা একটু সামান্য কমে যায়, খুব সামান্য সেটা, কিন্তু কমে যায়। বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার বুঝেছি। বেশ, তাহলে এবার আমার এই যে ছবিটা, এই ছবিটায় তার মানে বস্তুটা নেমে আসছে mg sin থিটা বলের জন্য, বস্তুটার ওজন mg। এখানে তো ধর কোনো ঘর্ষণ বল আঁকিনি, ঘর্ষণ বল নেই বলে বস্তুটা mg sin থিটা বল নিয়ে নততল বরাবর নামছে এবং সেই ক্ষেত্রে তার ত্বরণ হচ্ছে g sin থিটা। অর্থাৎ একটা বলের মধ্যে যে ভর অংশটা আছে, মাসটাকে যদি বাদ দাও বাকি অংশ যতটা আছে গোটাটাই ত্বরণ, তাহলে গোটাটা হচ্ছে g sin থিটা। তাহলে গোটাটা যদি g sin থিটা হয় তাহলে তোমার বস্তুটা তখন g sin থিটা ত্বরণ নিয়ে নামবে কি বরাবর, না নততল বরাবর। আচ্ছা, আমরা নেক্সট দেখি কি বিষয় আছে আমাদের। আমরা বলেছিলাম ঘর্ষণ বলটা লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক, তাহলে এফ ড্যাশ ইজ প্রপোর্শনাল টু আর। তাহলে এই সমানুপাতের চিহ্নটাকে সরাতে গেলে একটা কি লাগবে, আমার একটা ঘর্ষণ গুণাঙ্ক লাগবে, সেটা মিউ দিয়ে ডিনোট করা হয়, এফ ড্যাশ ইকুয়াল টু মিউ আর বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। এই মিউ দু রকমের হয়, একটা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন আর কোএফিসিয়েন্ট অফ ডাইনামিক ফ্রিকশন, এই দু ধরনের হয়। আচ্ছা, বুঝতেই পারছো এখানে যদি আমি মিউ ইকুয়াল টু লিখি এফ ড্যাশ বাই আর হবে, এফ ড্যাশ একটা ফোর্স ঘর্ষণ বল, সীমাস্থ ঘর্ষণ বল, আর সেটাও একটা ফোর্স, তাহলে ফোর্স বাই ফোর্স মিউ ইকুয়াল টু এফ ড্যাশ বাই আর করলে ফোর্স উপরেও ফোর্স তলায় ফোর্স, তাহলে মিউটা হচ্ছে এককবিহীন বা মাত্রাবিহীন রাশি। এটা তো আলোচনা অলরেডি করলাম। এরপর যে জায়গাটা আমরা পড়ব সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। একটু ছোট করতে হবে, বেশি ছোট হয়ে গেল। বিরাম কোণ, অ্যাঙ্গেল অফ রিপোজ। এবার এই বিরাম কোণ কি জিনিস না, ধরো একটা নততলের উপর একটা বস্তুকে রেখেছো, সেই বস্তুটা স্থির অবস্থায় আছে, তুমি এই থিটা অ্যাঙ্গেলটা বাড়াচ্ছ, বাড়াতে বাড়াতে একটা সময় আসবে এমন একটা অ্যাঙ্গেল পাবে যে অ্যাঙ্গেলে বস্তুটা গড়াতে থাকবে এই নততল দিয়ে। অর্থাৎ যে অ্যাঙ্গেল অবধি, যে কোণ অবধি, এই নততলের যে কোণ অবধি এই বস্তুটা নততলের উপর স্থির অবস্থায় থাকবে সেই কোণটাই হচ্ছে বিরাম কোণ। অর্থাৎ বিরাম অবস্থায় আছে, বিরাম মানে স্থির, সেই কোণটাকে বলবো বিরাম কোণ। সেই অবস্থায় তার বলছি বলো, এমন কোন কোণ পাওয়া যাবে, এমন কোন কোণ পাওয়া যাবে যখন বস্তুটির ঘর্ষণ বল শূন্য হয়ে যাবে?
বস্তুটির ঘর্ষণ বল শূন্য করতে গেলে ঘর্ষণ বল হচ্ছে মিউ আর, দেখেছো একটু আগেই। তাহলে হয় মিউকে শূন্য হতে হবে, নাহলে আরকে শূন্য হতে হবে। তাহলে আর শূন্য হবে কখন? না বস্তুটা যখন একদম মানে নততলের এই থিটা কোণটা যখন 90 ডিগ্রি হয়ে যাবে, তখন আর শূন্য হয়ে যাবে। কস থিটা আর ইকুয়াল টু এমজি কস থিটা, আর ইকুয়াল টু এমজি কস 90 ডিগ্রি হয়ে যাবে এখানটা। কস 90 মানে 0, তাহলে আর ইকুয়াল টু 0 হয়ে যাবে। তখন এই ঘর্ষণ বলটা মানে অর্থাৎ নততলটা নত থাকবে না, একবারে খাড়া হয়ে যাবে, তখন কোনো ঘর্ষণ বল কাজ করবে না। আর মিউ যদি 0 হয়, মিউ প্র্যাকটিক্যালি বাস্তবে 0 করা খুব অসম্ভব ব্যাপার। কমাতে পারো বড় জোর, একদম শূন্য করা বেসিক প্র্যাকটিক্যালি যায় না। বেশ, আমরা পরে যদি থিটাটা 90 ডিগ্রি হয়ে যায় তো তখন তার মানে ঘর্ষণের কোনো ব্যাপার থাকবে না, সেটা তো এমনি পড়ে যাবে। হ্যাঁ, ওই এমনি পড়ে যাবে, যেটাকে বলছি সেটা আসলে তার মানে ঘর্ষণবিহীন অবস্থায় পড়ে যাচ্ছে, ঘর্ষণ বলটা শূন্য হয়ে যাচ্ছে বলেই পড়ে যাচ্ছে। বেশ, তা এই অবস্থায় এই এমজি হচ্ছে ওজন, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা, এটা আমরা প্রমাণ করবার চেষ্টা করেছি পাশের ছবিতে। এটা থিটা হলে এই যে লাইনটা এঁকেছি, এই লাইনটাকে এইখানে উঁচুতে না এঁকে এই পয়েন্টে এঁকেছি, একই ব্যাপার, এটাকে একটু নামিয়ে এঁকেছি। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে দিস ইজ 90 মাইনাস থিটা, এটা 90 ডিগ্রি। আবার এই গোটা কোণটা এটাও 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই থিটা, যেটা এতক্ষণ তুমি ভাবছিলে যে থিটা থিটা করে স্যার চালিয়ে যাচ্ছে, কোথা থেকে এটা থিটা হলো। তা যাই হোক, এই অবস্থায় বস্তুটা স্থির অবস্থায় আছে, বিরাম কোণ যেহেতু থিটা বলে নিয়েছি, তাহলে সেই অবস্থায় নিশ্চয়ই বুঝতে পারছো আর ইকুয়াল টু এমজি কস থিটা, এই দুটো বল পরস্পরকে প্রশমিত করছে। আর এমজি সাইন থিটা ইকুয়াল টু মিউ আর, এটাও পরস্পরকে প্রশমিত করছে। তাহলে দুটো ইকুয়েশন পেলাম। তাহলে 2/1 যদি করি তাহলে এম কেটে গেল, আর এদিকে মিউ আর বাই আর, তাহলে আর আরও কেটে গেল, আর উপরে সাইন থিটা, তলায় কস থিটা মানে ট্যান থিটা, তাহলে মিউ ইকুয়াল টু ট্যান থিটা। Angle of repose, maximum angle of the inclined plane in which the body does not slide upon the plane. নততলে সর্বোচ্চ যে কোণ বস্তুটি নততল বরাবর পতনকে বাধা দেয়, তার চেয়ে বেশি কোণ একটু বাড়ালেই বস্তুটি নততল বরাবর নামতে থাকবে। এরপর একটা টার্ম আসবে ঘর্ষণ শঙ্কু, কোণ অফ ফ্রিকশন। সেটা কীরকম? সেটা হচ্ছে এই বস্তুটা একটা অনুভূমিক তলের উপর রাখা আছে, একে এফ বল দিয়ে টানা হচ্ছে, এইখানে তার ঘর্ষণ বল মেজের সঙ্গে মিউ আর কাজ করছে। আমি ধরো সমান্তরালভাবে কোনো ভেক্টর রাশিকে সরাতেই পারি, তাই জন্য এই মিউ আরকে একটু উঁচুতে তুলে রেখেছি, মিউ আর এইখানে উপরে করেছি। করবার পর তোমার এইটা হচ্ছে মিউ আর, তার মানে এইটা উপরের দিকে আর, তাহলে দুটো লম্ব পরস্পর লম্ব বল, এদের যেটা লব্ধি হবে সেটা কোন বরাবর কাজ করবে না এই বরাবর কাজ করবে। এই যে লব্ধিটা এই আর ভেক্টরটার সঙ্গে যদি ফাই কোণ করে, এই ফাইটাকে বলা হয় ঘর্ষণ কোণ, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এবং এই কোণ ফাই কোণ রেখে যদি একটা এরকম শঙ্কু আঁকা হয় আর কি, এই আরটার সঙ্গে সবসময় ফাই কোণ করে রেখে আমি শঙ্কুটাকে আঁকলাম, সেই শঙ্কুটাকে বলা হয় ঘর্ষণ শঙ্কু। এর আলাদা কোনো সিগনিফিক্যান্স নেই, কিন্তু জেনে রেখে দাও। তাহলে এইখানে তুমি এইখানে এটা যদি ফাই হয়, তাহলে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে যদি ট্যান ফাই নাও, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব মানে হচ্ছে এইটা, ভূমি মানে হচ্ছে এইটা। লম্ব এইটা মানে হচ্ছে আবার এইটা মানে মিউ আর, আর ভূমি এইটা মানে হচ্ছে আর, তাহলে মিউ আর বাই আর, তাহলে মিউ। তাহলে দেখো একটু আগে ট্যান থিটা সমান মিউ পেয়েছি, এখন ট্যান ফাই সমান মিউ পেলাম। তাহলে ট্যান থিটা সমান ট্যান ফাই আর থিটা সমান ফাই, অর্থাৎ বিরাম কোণ আর ঘর্ষণ কোণ সমান হয়। এটা প্রমাণ করতেও দিতে পারে পরীক্ষাতে। বেশ, এরপর কতগুলো কেস করব, সেটা হচ্ছে বস্তু। শঙ্কুটা আরেকবার বোঝাবেন? মিউ আর ঘর্ষণ বল বুঝতে পেরেছ? মিউ আর ঘর্ষণ বল যদি হয়,
আর যদি লম্ব প্রতিক্রিয়া হয়, দুটো লম্ব বল, তাদের লব্ধি নিশ্চয়ই এই বরাবর হবে। আমি একটা আয়তক্ষেত্র এঁকেছি, তাদের লব্ধিটা তো এইটাই হবে, আমি যেখানে এই হাতটাকে চালাচ্ছি। এবার এই হ্যাঁ স্যার। লব্ধিটা আর এর সঙ্গে ফাই কোণ করে আছে, তাহলে ফাই কোণ করে থাকলে তাহলে লব্ধিটাকে আমি যদি এই ফাই কোণ রেখে যদি এইভাবে ঘোরাই, রোটেট করাই, তাহলে একটা চোঙ, মানে চোঙ বলবো না, একটা সেই ফানেলের মতো জিনিস তৈরি হবে, যেটাকে শঙ্কু বলছি, এবং সেটাকেই ঘর্ষণ শঙ্কু নাম দেওয়া হয়। এবার ঘর্ষণ শঙ্কুর ক্ষেত্রে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এইটুকু হচ্ছে তার মানে মিউ আর, এইটুকু হচ্ছে আর। তাহলে যদি আমি ট্যান ফাই বার করি, এইটা যদি ফাই কোণ হয় তাহলে তার সামনের বাহুটা লম্ব, এইটা তাহলে মিউ আর, এইটা আর, লম্ব বাই ভূমি সমান ট্যান ফাই, তাহলে লম্ব হচ্ছে মিউ আর, ভূমি হচ্ছে আর, তাহলে মিউ আর বাই আর মানে হচ্ছে মিউ, অর্থাৎ এই যে মিউ আর বাই আর সমান মিউ, ট্যান থিটা ইকুয়াল টু ট্যান ফাই, থিটা ইকুয়াল টু ফাই। পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ, বস্তুটি নততল বরাবর সমবেগে নিচে নামছে। নেক্সট কেস, সমবেগে কখন কোনো বস্তু নিচে নামে? যখন তার উপর কোনো বল কাজ করে না, তাই তো? বল কাজ করলেই তো সে ত্বরণ নিয়ে নামবে, বা ত্বরণ নিয়ে উঠবে, বা ত্বরণ নিয়ে নড়াচড়া করবে, কারণ নিউটন তার দ্বিতীয় গতিসূত্র বলেই দিয়েছেন যে বল প্রয়োগ করলেই ত্বরণ হবে, ঠিক? তাহলে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে তোমার এই বস্তুটার উপরে আগের মতোই, ঠিক আগে যে কেসটা করলাম সেটাই দেখো আরেকবার করেছি। সমবেগে যেহেতু নিচে নামছে, তাই জন্যে এই মিউ আর আর এমজি সাইন থিটা সমান রেখেছি, ইকুয়াল টু দিয়ে লিখেছি। যদি ত্বরণ নিয়ে নামতো তাহলে কিন্তু এটা লিখতে পারতাম না। আর আর ইকুয়াল টু এমজি কস থিটা আগের বেলাতেও লিখেছিলাম, দুটো রেশিও করেছি মিউ ইকুয়াল টু ট্যান থিটা, অর্থাৎ নততল বরাবর নিম্নমুখী বল আর নততল বরাবর ঊর্ধ্বমুখী ঘর্ষণ বল, এই দুটো সমান বলে বস্তুটির কোনো ত্বরণ নেই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, ও এটা আবার বস্তুটি, হ্যাঁ স্যার। বস্তুটি নততল বরাবর এ ত্বরণ নিয়ে নিচে নামছে, নততল বরাবর এ ত্বরণ নিয়ে নিচে নামছে, তার মানে একটা ত্বরণ আছে। তাহলে এইবার বস্তুটার ওজন হচ্ছে এমজি, বস্তুটা তার মানে দুটো উপাংশে ভেঙে নিচ্ছে, এমজি কস থিটা এমজি সাইন থিটা, এটা প্রত্যেকটা কেসেই তাই করব। আর উপরের দিকে কাজ করছে, আর উপরের দিকে মিউ আর কাজ করছে, এবং এক্ষেত্রে মিউ আরটা নিশ্চয়ই ছোট এমজি সাইন থিটার চেয়ে, সেটা বুঝতেই পারছো। তাহলে আর ইকুয়াল টু এমজি কস থিটা, এটা লিখতে অসুবিধা নেই। এবার নততল বরাবর নিম্নাভিমুখী কার্যকর বল, সেটা এম এ ধরো। নিম্নাভিমুখী কার্যকর বল এম এ কেন না, বস্তুটার ভর এম, সে যদি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে তাহলে কার্যকর বল নিচের দিকে, নততল বরাবর নিচের দিকে নিশ্চয়ই এম এ, তাতে সমস্যা নেই কিছু। সেটা কি হবে না, এমজি সাইন থিটা মাইনাস মিউ আর, এমজি সাইন থিটা বলটা বেশি বড়, মিউ আরটা ছোট, তাহলে এইটা লিখতেই পারে। তাহলে এই এম এ ইকুয়াল টু এমজি সাইন থিটা মাইনাস মিউ আর, মিউ আর আর মানে হচ্ছে আবার এমজি কস থিটা, তাহলে সেটা বসিয়ে দিয়েছি, দিয়ে এম 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 কেটে দিলাম। কেটে দেওয়ার ফলে পরে এ ইকুয়াল টু, তাহলে জি কমন নিলে এটারও জি আছে, এটারও জি আছে, সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, অর্থাৎ এই ত্বরণ নিয়ে বস্তুটা নামতে থাকবে। দেখো ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বেশ, তারপরে বস্তুটি এফ বলের প্রভাবে নততলের উপর স্থির হয়ে দাঁড়িয়ে আছে, স্থির হয়ে দাঁড়িয়ে আছে, বস্তুটি এফ বলের উপর নততলের উপর স্থির হয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমি একটা বাইরে থেকে বল প্রয়োগ করেছি এফ, তবেই বস্তুটা দাঁড়িয়ে আছে, না হলে কিন্তু দাঁড়াতো না, নিচের দিকে নামতে থাকতো, তাই তো? তাহলে অর্থাৎ বস্তুটা সবসময় মোশন বা গতির অভিপ্রায় নিচের দিকে, নততল বরাবর নিচের দিকে। তাহলে
কি করেছি এখানে, না এখানে দেখো এখানে তোমার এই যা ছিল এমজি কে দুটো ভাগে ভাগ করেছে, এমজি কস থিটা, এমজি সাইন থিটা। এই করবার পর এই যে ক্যাপিটাল এফ বলটা প্রয়োগ করেছি, এই ক্যাপিটাল এফটা মনে করো এই নততলের সঙ্গে ফাই কোণে প্রয়োগ করেছি। তাহলে এই এফ এরও দুটো উপাংশ থাকবে, একটা এফ কস ফাই অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন, আর পারপেন্ডিকুলার টু দ্য ইনক্লাইন্ড প্লেন সেই উপাংশটা কত হবে, এফ সাইন ফাই। এই উপাংশটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। এইবার স্থির হয়ে যেহেতু দাঁড়িয়ে আছে, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে বস্তুটা সবসময় চেষ্টা করছে কি করে নিচের দিকে নামবো, কি করে নিচের দিকে নামবো, অর্থাৎ গতির প্রবণতা নিচের দিকে বলে তোমার বস্তুটার উপরে ঘর্ষণ বলটা উপরের দিকে কাজ করছে। কিন্তু বস্তুটা যদি গতির প্রবণতার উপরের দিকে হতো তাহলে ঘর্ষণ বলটা নিচের দিকে কাজ করতো, কারণ একটু আগেই বলেছি যে ঘর্ষণ বল সবসময় গতির অভিমুখের বিপরীতে কাজ করে। অর্থাৎ যদি এই যে নততলের উপর স্থির হয়ে বস্তুটা দাঁড়িয়ে আছে, এর ক্ষেত্রে আমরা ধরেই নিচ্ছি, এখানে একটা কথা নোট লিখে রাখতে পারো, এখানে আমি লিখিনি, যে গতির প্রবণতা নিচের দিকে, অর্থাৎ দ্য বডি ইজ টেন্ডিং টু কাম ডাউনওয়ার্ডস and is just and the F force is just sufficient to stop the downward motion of the body। অর্থাৎ F ফোর্সটা দিয়ে জাস্ট আমি বস্তুটার ডাউনওয়ার্ড মোশনটাকে রুখেছি, তাই জন্যই একবার বলুন। the body is tending to go downward along the inclined plane। The body is tending to go downward along the inclined plane, and the external force F is just sufficient. The external force F is just sufficient to counteract the ডাউনওয়ার্ড মোশন অফ দ্য বডি। অর্থাৎ সেই কারণেই কিন্তু ঘর্ষণ বলটা উপরের দিকে কাজ করছে। তাহলে এবার ঘর্ষণ বল যদি উপরের দিকে কাজ করে, এমজি সাইন থিটা তলার দিকে, এদিকে তার মানে দুটো বল, একটা তো ঘর্ষণ বল আছেই মিউ আর একটা হচ্ছে এফ কস ফাই, আর এই উপরের দিকে একটা তো আর লম্ব প্রতিক্রিয়া আর এফ সাইন ফাই। তাহলে এখন তার মানে এফ সাইন ফাই প্লাস আর সেটা ইকুয়াল টু এমজি কস থিটা হবে, আর এমজি সাইন থিটা ইকুয়াল টু এফ কস ফাই প্লাস মিউ আর হবে, যেহেতু বডিটা স্থির অবস্থায় আছে। তাহলে এফ কস ফাই প্লাস মিউ আর ইকুয়াল টু এমজি সাইন থিটা, দেখো তাই লিখেছি, অর্থাৎ এই দুটো বলকে ইকুয়েট করেছি, আর এখানে এফ সাইন ফাই প্লাস আর ইকুয়াল টু এমজি কস থিটা, এটাকে ইকুয়েট করেছি। এইবার আমার কাজ হচ্ছে আর কে তাড়ানো। এখানে দেখো আর কে তাড়াতে গেলে এই ইকুয়েশনটাকে মিউ দিয়ে টেনে গুণ করেছি, 2 নম্বর ইকুয়েশনটা। 1 নম্বর ইকুয়েশনটা যেমন আছে লিখে রেখে দিয়েছি, এফ কস ফাই প্লাস মিউ আর ইকুয়াল টু এমজি সাইন থিটা লিখলাম। দ্বিতীয় ইকুয়েশনটাকে মিউ দিয়ে গুণ করেছি, মিউ এফ সাইন ফাই প্লাস মিউ আর মাইনাস ইকুয়াল টু মিউ এমজি কস থিটা। এবার বিয়োগ করছি, বিয়োগ করলে এইটা করার উদ্দেশ্য কি, ওই অপনয়নের প্রক্রিয়া, মিউ আর কেটে চলে গেল। তাহলে এইখানে এইটা মাইনাস এইটা রইল, আর এদিকে এইটা মাইনাস এইটা রইল। তাহলে এবার এখান থেকে যদি এফ কমন নাও, এই দুটো থেকে এফ আছে, এফ কমন নিলে কস ফাই মাইনাস মিউ সাইন ফাই হলো, আর এদিকে এমজি হলো, আর এদিকে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এটাও হলো। এমজি কমন নিলে তাহলে এক্সটার্নাল ফোর্স তুমি যেটা অ্যাপ্লাই করেছো তার মানটা কত হবে, না জাস্ট সাইড ট্রান্সপোজ এমজি বাই সাইন এমজি ইন্টু দিস সাইন থিটা মাইনাস মিউ কস থিটা বাই এইটা, অর্থাৎ কস ফাই মাইনাস মিউ সাইন ফাই। দেখো এই এক্সপ্রেশন পরিষ্কার? হ্যাঁ স্যার পরিষ্কার। বেশ, নেক্সট
বস্তুটি এফ বলের প্রভাবে নততল বরাবর উপরের দিকে সমবেগে উঠছে। আগের বার কি হচ্ছিল, স্থির হয়ে দাঁড়িয়ে ছিল, এখন উপরের দিকে সমবেগে উঠছে। তাহলে সমবেগে যদি ওঠে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এফ বলটা একটু বেশি দিয়েছি। তাহলে এখানেও সেই, তাহলে সমবেগে যখন উপরের দিকে উঠছে ঘর্ষণ বল কিন্তু তখন আর উপরের দিকে কাজ করবে না, ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করবে, মানে নিচের দিকে কাজ করবে। দেখো মিউ আর এখন তলার দিকে যোগ করেছি। তাহলে এই দিকে তাহলে কেবলমাত্র কে কাজ করছে না, এই যে এক্সটার্নাল ফোর্স এফটা অ্যাপ্লাই করেছিলাম, এই এফটার যেটা তোমার এই অ্যাঙ্গেলটা ফাই, এই ফাইটা লেখা হয়নি এখানটায়। তাহলে এফ কস ফাই, এদিকটা হচ্ছে এফ সাইন ফাই প্লাস আর। তাহলে দুটো ইকুয়েশন পাবো, এফ সাইন ফাই প্লাস আর ইকুয়াল টু এম জি কস থিটা। এই যে এফ সাইন ফাই প্লাস আর ইকুয়াল টু এম জি কস থিটা, 2 নম্বর ইকুয়েশন। আর এদিকে 1 নম্বর ইকুয়েশন হচ্ছে মিউ আর প্লাস এম জি সাইন থিটা ইকুয়াল টু এফ কস ফাই। মিলেছে? এবার আর ইকুয়াল টু, তাহলে এখান থেকে আর ইকুয়াল টু পাচ্ছি এম জি কস থিটা মাইনাস এফ সাইন ফাই। সাইড চেঞ্জ করলাম। এবার 2a ইকুয়েশন 2a কে 1 এ বসিয়ে দিলাম, অর্থাৎ কোথায় বসালাম না আর এর ভ্যালুটা, আর যেখানে আছে আর এর জায়গায় বসিয়ে দিলাম, অর্থাৎ এফ কস ফাই যেমন আছে রইল ইকুয়াল টু মিউ আর ছিল, আর এর জায়গায় এই গোটাটা বসিয়ে দিলাম এম জি কস থিটা মাইনাস এফ সাইন ফাই প্লাস এম জি সাইন থিটা ছিল, এম জি সাইন থিটা রইল। এটাকে এবার একটু সিম্পলিফাই করলে এফ কস ফাই, আর এখানে একটা ব্র্যাকেট তুললে মিউ এফ সাইন ফাই, এটা মাইনাস আছে, এই প্লাসে এ পাশে এলে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস মিউ সাইন ফাই, তাহলে কস ফাই প্লাস মিউ সাইন ফাই ইন্টু এফ, আর ডান পাশে এম জি কস থিটা আছে আর এম জি সাইন থিটা আছে। এখান থেকে এম জি কমন নিলে মিউ ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা। এফ ইকুয়াল টু যে ফোর্সটা তুমি অ্যাপ্লাই করেছো বস্তুটাকে সমবেগে উপরের দিকে তোলবার জন্য, সেটা হচ্ছে সমবেগে উঠছে যেহেতু, তাহলে সেটা হচ্ছে এই বলটা। সমবেগে যদি না উঠতো সেক্ষেত্রে কিন্তু অন্যরকম করতে হতো, সেটা এই পাতায় নেই। নেক্সট আমরা আবার এই পাতায় দেখি কি আছে। বস্তুটি এফ বলের প্রভাবে নততল বরাবর এ ত্বরণ সহ উপরের দিকে উঠছে, এ ত্বরণ আছে। এইবার তাহলে এফ এদিকে এফ কস ফাই এফ সাইন ফাই প্লাস আর এম জি কস থিটা, একই ছবি দেখো বারবার আঁকছি, কিন্তু এক্ষেত্রে বস্তুটা ত্বরণ সহ উপরের দিকে উঠছে, মানে প্রথমে ধরে নিচ্ছি যে বস্তুটা একটা এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে, সেই লাইনটা এখানে লিখিনি কোথাও। তাহলে এই আর প্লাস এফ সাইন ফাই ইকুয়াল টু এম জি কস থিটা, এইটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা যেমন আছে থাকবে। কিন্তু নিট ঊর্ধ্বমুখী বল, নততল বরাবর ঊর্ধ্বমুখী বল, সেটা কত হবে না এফ কস ফাই উপরের দিকে, এম জি সাইন থিটা প্লাস মিউ আর তলার দিকে। তাহলে নেট বল এফ কস ফাই মাইনাস অফ দিস, অর্থাৎ এফ কস ফাই ঊর্ধ্বমুখী, এই দুটো নিম্নমুখী। তাহলে এইটা থেকে এই দুটোকে বিয়োগ করলে যে বলটা পড়ে থাকে সেই বলের প্রভাবেই ও ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। তাহলে প্রথম ইকুয়েশন দেখো, আর প্লাস এফ সাইন ফাই সমান হচ্ছে এম জি কস থিটা, ঠিক। এইখানে এম এ অর্থাৎ এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে বলেছি, সেইটা কোন দুটো বলের বিয়োগফল, এফ কস ফাই থেকে এই দুটোকে বিয়োগ করবো, অর্থাৎ এম জি সাইন থিটা প্লাস মিউ ওয়ান বিয়োগ করে দিয়েছি। এবার 1 থেকে কি পাই, আর ইকুয়াল টু এইটা পাই। এবার পুটিং এটাকে 1 এ নাম দিয়েছি। এবার 1 এ কে যদি 2-তে বসাই, 1 এ কে 2-তে বসালে এম এ ইকুয়াল টু কি বসাই, এফ কস ফাই যেমন আছে রইল, এম জি সাইন থিটা যেমন আছে রইল, মিউ যেমন আছে রইল, আর এর জায়গায় শুধু ভ্যালুটা বসবে, অর্থাৎ আর এর জায়গায় আমার বসলো এম জি কস থিটা, মিউ যেহেতু বাইরে আছে তাহলে মিউ এম জি কস থিটা প্লাস মিউ এফ সাইন ফাই। এইবার আমরা
এফ টার্মটাকে কমন নিলাম cos ফাই প্লাস মিউ সাইন ফাই, আর এমজি টার্মটাকে কমন নিলাম সাইন থিটা প্লাস মিউ cos থিটা। তাহলে এই নিট বলের প্রভাবে বস্তুটা এই ত্বরণ নিয়ে উপরে উঠছে। তাহলে ত্বরণটা কত? ত্বরণ বার করা খুব সহজ, ভর দিয়ে ভাগ করে দিলেই আমরা ত্বরণ পেয়ে যাব। অর্থাৎ এফ বাই এম, এটা তো যদি প্রযুক্ত বল হয় এম এটা, মানে কার্যকর বল যদি হয় এম এটা, তাহলে একে আমি এম দিয়ে ভাগ করে দেবো, তাহলেই এ পেয়ে যাব। তাহলে গোড়াটাকে যদি এ দিয়ে ভাগ করি, এই এম দিয়ে ভাগ করি, তাহলে এফ বাই এম cos ফাই প্লাস মিউ সাইন ফাই মাইনাস জি সাইন থিটা প্লাস মিউ cos থিটা। এইখানে দেখো অলরেডি একটা এম ছিল, তাহলে এই এম কেটে গেছে, সেইখানে তাই জন্য এটা তলায় আর এম নেই। দেখো সমান এই অবধি ক্লিয়ার? স্যার 1 মিনিট সময় দিন, এটা একটু দেখি। তুমি ভিডিওটা দেখে নিও না। ঠিক আছে স্যার, ঠিক আছে। যদি না বুঝতে পারি তাহলে আপনাকে আবার পরের ক্লাসে বলবো। ঠিক ঠিক। আচ্ছা, আর এই তুমি বাইরে থেকে প্রযুক্ত বল আর সীমাস্থ ঘর্ষণ বল বা ঘর্ষণ বলকে, শুধু ঘর্ষণ বলকে যদি দুটো দিকে প্লট করো, গ্রাফ একটা পাওয়া যায় এইরকম দেখতে। অর্থাৎ তুমি বাইরে থেকে বল প্রয়োগ করছো, ঘর্ষণ বল বাড়ছে, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, এবং সেটা সমানুপাতিকভাবে বাড়ছে। সমানুপাতিক শুধু নয়, সমানভাবে বাড়ছে, বস্তুটা তো নড়ছে না। অর্থাৎ তুমি বাইরে থেকে যতটা বল প্রয়োগ করছো ততটাই ঘর্ষণ বল। তাহলে এখানে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা স্ট্রেট লাইন উৎপন্ন হবে গ্রাফটা দিয়ে। এটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল, এই ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেলাম। এরপর আমি বহিস্থ বল যতই বাড়িয়ে যাই না কেন আর ঘর্ষণ বল বাড়ছে না, তখন ঘর্ষণ বলের মানটা স্থির হয়ে গেছে এবং সেটা একটা নির্দিষ্ট লেভেলে স্থির। অর্থাৎ সেটাকে তখন চল ঘর্ষণ বলছি। এই জায়গাটা তখন চল ঘর্ষণ, এই জায়গাটা স্থিত ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন, ডাইনামিক ফ্রিকশন। ক্লিয়ার এই গ্রাফটা? আচ্ছা, আর এই ঘর্ষণ, হ্যাঁ স্যার ঠিক আছে। ঘর্ষণ কমানোর জন্য একটা ব্যবহার করা হয় যন্ত্র, সেটাকে বলা হয় বল বিয়ারিং। এই জিনিস দেখেছো পাখাতে থাকে বা সাইকেলেও থাকে। সাইকেলে যেগুলো রোলিং পার্টস, প্যাডেল, চাকা, হ্যান্ডেল সব জায়গাতেই থাকে, যে একটা গ্রুভের মধ্যে কিছু বল ঘুরতে থাকে। মানে অর্থাৎ তোমার এই ধারের দুটো রিংয়ের মতো অংশটাকে বলে বিয়ারিং, আর মাঝেরগুলোকে বল। এগুলো সত্যিই একদম মানে গোলক। তা সেই এই অ্যাকচুয়ালি হয় এই মাঝের অংশটা ফিক্সড, বাইরের অংশটা ঘোরে, আর নাহলে বাইরের অংশটা ফিক্সড, মাঝের অংশটা ঘোরে। তাহলে যখন ঘোরে তখন এই বলগুলো রোল হয়, মানে রোল করতে থাকে। এমনি যদি একটা জায়গার মধ্যে ধরো একটা লাঠির মধ্যে একটা চাকা ঢুকিয়ে চাকাটাকে যদি ঘোরাও, তাহলে লাঠির গায়ের সঙ্গে চাকার ঘর্ষণ হবে, তাহলে সেই জায়গায় ঘর্ষণ বল বেড়ে যাবে। কিন্তু এই বল বিয়ারিংয়ের ক্ষেত্রে যেহেতু কোনো অংশের সঙ্গে কোনো অংশের কোনো আপেক্ষিক গতি নেই, আমি যদি তোমায় একটা বল বিয়ারিংয়ের ভিডিও দেখাই, বল বিয়ারিংয়ের অ্যানিমেশন যদি দেখাতে পারি, একটা দেখাচ্ছি, দেখতে পাবে যে কোনো অংশ, মানে বল বিয়ারিংয়ের কোনো অংশের সঙ্গে কোনো আপেক্ষিক গতি, তার মানে এটা কি দাঁড়ালো? অর্থাৎ তার মানে যদি আপেক্ষিক গতি না থাকে সেক্ষেত্রে তো তোমার ঘর্ষণের প্রশ্নই নেই। তাই জন্য বল বিয়ারিংয়ের সাহায্যে আমরা ঘর্ষণকে অনেক কমিয়ে ফেলতে পারি। বল বিয়ারিং অ্যানিমেশন দেখি পাই কিনা। বল বিয়ারিং অ্যানিমেশন, এটাই দেখি, how do ball bearings work. The center part of a wheel on a car is called a hub. The wheel spins smoothly because the hub has bearings inside it. Bearings reduce friction, which is a force that resists motion. A
common type of bearing has tiny steel balls that allow the hub to roll around the axle instead of rubbing against it. Rolling produces less friction than rubbing, so having bearings in the hub will make it easier to start spinning and keep it spinning. বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। The center part of a আচ্ছা দাঁড়াও, এটা একবার দেখে দিই। So this is the এইরকম final দেখতে হয়। lesson in this. এটা অনেক part বড় of the ভিডিও, course আমরা একটু covering পার পার ball করে দেখে নিই। bearings. Let's do a recap that we have learnt. The first thing I'm going to do is take a cross section, and we can see some of the parts. এই যে এরকম We've got বলগুলো our লাগানো থাকে। steel balls. Let me just back it up a moment. Got our steel balls. These are the rolling elements. We've got our separator slash retainer slash cage. We've got এবং the এটা লাগানো inner থাকে, ring, এটা কেটে দেখাচ্ছে তোমাকে। and we've got the outer ring. Inner ring, also known as inner race, and outer ring, also known as outer race. We've then got a seal, and we can also change this to have a shield instead. You can see here that the shield is metal, whereas on the seal it's most likely going to be rubber or Teflon. We can have a look at the raceways. What I'll do is I'll remove the balls and I will remove the separator, and now we can see the raceways. There are two parts to this raceway. We have the outer ring raceway and the inner ring raceway. Now, depending on the depth of the outer ring, the bearing as being either deep groove or shallow rad bearings. Some people will tell you that they're called, actually named after Robert Conrad. We can see we have this ring-like shape which we can install, and then we'll push the second part in until it snaps into position. If we switch over to a sealed design, you can see that we have a sealing surface. It's actually going to seal along this whole section here and there and there. It's not very well shown on the model, but that would be the seating and sealing surface. And the same here, and it will press against the inner ring. That is a type of outside. Shields don't do that. They will trap the lubricant inside to a certain degree, although they don't. And we can see that the inner ring is rotating বাইরের along রিংটা with the ফিক্সড, separator and ভেতরের the রিংটা rolling ঘুরছে। elements. The outer ring is stationary, and normally there'll always be one ring that rotates and one ring that is stationary. In fact, is stationary. But as we crush the grease against the raceway, the oil is going to be liberated from the grease, and we're going to get lubrication. Good thing about grease is that it tends to stick to where we put it, and that means it's going to stay within the confines of the bearing. দেখো বাইরের রিংটা খুলে দিয়েছে। Downside with grease is when you heat it up, the oil will be liberated from the thickening. Grease wear will increase, and the speed, I might even be able to do that now by adjusting the speed. The forces that are applied to the grease have a tendency to throw the grease outwards. People call this centrifugal force, other people call it centripetal force, depends on how you want to describe it. But in engineering we say centrifugal. And we're going to end up with less lubrication, and the temperature make a difference to the properties of the lubricant. So keep that in mind. When you have a bearing that has an appearance such is already housed within the seal, see this even if the bearing is sealed. Row. You will not see a ball bearing with more than 2 rows. বেশ, So the এই ball অবধি bearing is থাক। different from a roller bearing আমরা where you may see more এটা than যেটা 2 rows. দেখলাম আমাদের ধারণাটা পরিষ্কার হয়ে গেল।